আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো বেসিক গ্রামারের কোর্সে আপনাকে স্বাগতম। রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমি 50 প্লাস নিয়ম নিয়ে আলোচনা করব, একদম সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব। আজকের ভিডিওটা যদি আপনি পুরো দেখেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি বিসিএস এক্সাম থেকে নিয়ে একদম এসএসসি লেভেল পর্যন্ত যে লেভেলই হন না কেন, আজকে লেকচারের পরে আপনার আর রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কোনো দিন কোনো ধরনের ঝামেলা থাকবে না। আপনি জাস্ট একটা খাতা এবং কলম নিয়ে বসে যান, আমি যেগুলো পড়াই আপনি জাস্ট এগুলো লিখে ফেলেন এবং বুঝে ফেলেন। আমি রেকমেন্ড করব প্রথমে আপনি ভিডিওটা দেখবেন, দেখে মাথায় নেবেন, তারপরে খাতায় লিখবেন। আজকের ভিডিওতে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব এক্সাম্পল। একটা উদাহরণ দিব, আবার একটা রুল পড়ব, এরকম না। আমরা একটা রুল পড়ব, সেটা নিয়ে আমরা 5 থেকে 10টা পর্যন্ত এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। বেশি বেশি এক্সাম্পল পড়লে আপনার রুলগুলো মনে থাকবে। শুধু রুল কখনই মুখস্থ করবেন না। আমি একটু অনুরোধ করছি, কখনোই শুধু শুধু রুলস মুখস্থ করবেন না। প্রথমেই আমরা ভার্ব জানবো যে ভার্ব কি, ভার্বের কাজ কি। আমাদের প্রথমেই জানতে হবে ভার্ব। ভার্ব এমন একটা জিনিস, ইংলিশ গ্রামারের মধ্যে ভার্ব সমান সমান মা, ভার্ব ইকুয়াল টু মাদার। তাহলে আমাদের প্রথমেই ভার্ব জানতে হবে। ভার্ব হচ্ছে গিয়ে দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি মানে হচ্ছে গিয়ে সাহায্য করা, অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। একটু খাতায় লিখে ফেলুন। প্রিন্সিপাল মানে হচ্ছে গিয়ে প্রধান, তাহলে প্রধান ক্রিয়া এবং হচ্ছে গিয়ে সাহায্যকারী ক্রিয়া। ইংরেজিতে, বাংলাতে এরকম ভাবে নেই যে সাহায্যকারী ক্রিয়া, কিন্তু ইংরেজিতে এমন কিছু ক্রিয়া আছে, বাংলাতে যেগুলো আছে ওগুলোকেও আমরা প্রধান ক্রিয়াই বলে থাকি। যেমন যদি বলি, বাংলাতে আসলে সাহায্যকারী ক্রিয়াগুলো ব্যবহৃত হয় না। যেমন হি ইজ আ টিচার, এখানে সে একজন শিক্ষক হয়, এভাবে কিন্তু আমরা ব্যবহার করি না। তাহলে ইংরেজিতে সাহায্যকারী ক্রিয়া থাকে, সেটাকে বলে অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে ফেললাম ভার্ব কত প্রকার, দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। একদম ধরে 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 বেসিক লেভেল টু ইংরেজি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পৌঁছবো। তাহলে দেখেন, প্রিন্সিপাল ভার্ব যে ভার্বটা নিজেই নিজে কাজ করতে পারে, হ্যাঁ, অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর ভর করতে হয় না, তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে যে ভার্বের নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে এটা হয়তো ভুল আছে, যে ভার্বের নিজস্ব অর্থ থাকে, হ্যাঁ, নিজেই যেটার উপরে নির্ভর করতে পারে, এটা টাইপিং এ ভুল হয়েছে, দুঃখিত। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গিয়ে যেই ভার্ব সক্রিয় ভার্ব, যেই ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে বলে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া, প্রধান ভার্ব। তাহলে এখানে দেখেন রানা রাইটস অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে এই যে দেখেন রানা রাইটস, তাহলে রানা রাইটস মানে রানা লেখে, অ্যান অ্যাপ্লিকেশন একটি কলম। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে আপনার প্রিন্সিপাল ভার্ব। এরপরে অক্সিলারি ভার্ব কি, যে ভার্বের নিজস্ব অর্থ থাকে না। তাহলে এখানে এটা ভুল হয়েছেন, যার নিজস্ব অর্থ থাকবে। আর যে ভার্বের নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার সেন্টেন্স অথবা টেন্স, ভয়েস, মুড এর রূপ গঠনের জন্য অন্য ভার্বকে সাহায্য করে থাকে, তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন রানা ইজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে এই যে দেখেন ইজ, এখানে এই ইজ ভার্বটা রাইটিং ভার্বকে মডিফাই করেছে। এই ইজ আসার কারণে রাইটিং এর রাইটস, এই রাইটস থেকে রাইটিং এর আইএনজি যোগ করেছে, যেটা এই ইজ সাহায্য করেছে। এই জন্য এটাকে কি বলবো আমরা, এই ভার্বটাকে আমরা বলবো সাহায্যকারী ভার্ব। এরপরে মনে রাখতে হবে যে কোনো সময়ই একই ভার্ব প্রিন্সিপাল ভার্বও হতে পারে, আবার অক্সিলারি ভার্বও ব্যবহৃত হতে পারে। যেমন এই যে এম, দেখেন আই এম আ স্টুডেন্ট। তাহলে এই যে আম আ স্টুডেন্ট, এটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এম, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। আবার আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে এই যে অ্যাম ওই ইজের মতোই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যদি আমরা অন্য একটা সেন্টেন্স ব্যবহার করতাম যে হি ইজ গোয়িং টু সিনেমা হল, তাহলে সেখানে হি ইজ মানে ইজ গোয়িং, তাহলে ইজ গোয়িং, তাহলে ইজটা কি অক্সিলারি ভার্ব হতো।
এরপরে দেখেন প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব ছাড়াও আরো অনেক ধরনের ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে। আমি ভার্ব নিয়ে খুব দ্রুত একটা লেকচার নিব, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা রুলসে চলে যাব যে রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে আপনি সলভ করবেন একদম ধরে ধরে। প্রথমেই আমাদের রুলস, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে। দেখেন আমরা আগে যে সেন্টেন্সটা পড়েছিলাম একটু এদিকে খেয়াল করেন, রানা রাইটস অ্যান অ্যাপ্লিকেশন, এই দেখেন রানা আসার কারণে এই রাইটের সাথে একটা এস যোগ হয়েছে। তাহলে মূল এই শব্দটা ছিল কি রাইট, তাহলে রাইট, রাইট, রোট, রিটেন। আপনি এগুলো একটু পড়ে ফেলবেন গুগল করে অথবা যে কোনো বই থেকে। এই যে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল যে ভার্বের তিনটা ফর্ম আছে, কেউ কেউ বলে V1, V2, V3, আবার পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট, প্রেজেন্ট, এই যে তিনটা ফর্ম যে কোনো ভাবেই V1, V2 আপনি যে কোনো ভাবেই বলতে পারেন। প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম যেভাবেই বলেন না কেন এই ভার্বগুলো আপনার জেনে নিতে হবে। তাহলে শি রাইটস আ লেটার, দেখেন শি রাইটস, এই যে শি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনি সেটা খাতায় লিখে ফেলুন। লেখেন আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো সিঙ্গুলার নাম্বার। আবার একটু লেখেন আমি তুমি ছাড়া পৃথিবীতে যাহা আছে সবাই কি সিঙ্গুলার নাম্বার। তার মানে কামাল, জামাল, রহিম, কাশেম, তাহলে এগুলো কি সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সিঙ্গুলার নাম্বারের শেষে কি করতে হবে, আমার এই একটা এস বাই এস যোগ করতে হবে। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হলে একটা এস বাই এস যোগ করে আমাকে বাক্যটা শুদ্ধ করতে হবে। তাহলে শি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার, করিম রাইটস আ লেটার। কিন্তু এখানে যদি প্লুরাল হতো, যদি এখানে আমি দেই বসাতাম, দেই, তাহলে দেই বসালে বা যদি বলি টিচার্স, এই যে আমি তুমি ছাড়াও কিন্তু টিচার্স তো আলাদা একজন ব্যক্তি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে এস বাই এস যোগ হবে না। তাহলে এখানে শুধু সিঙ্গুলার নাম্বার হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে এটা আপনি লিখে ফেলেন। এরপরে আমরা আরো উদাহরণ জানবো। দ্য বেবি ক্রাইস, দেখেন আমরা সবচেয়ে বেশি বেশি উদাহরণ দেব, উদাহরণের মাধ্যমে আমরা পড়াশোনা করলে আমাদের পড়াশোনাগুলো আয়ত্তে চলে আসবে। রুলস শেখার চেয়ে আমাদের বেশি কাজ হচ্ছে কি উদাহরণ শেখা। তাহলে দেখেন বেবি ক্রাইস, দ্য বেবি ক্রাইস পরীক্ষাতে এভাবে দিয়ে দিবে দ্য বেবি ক্রাই, তাহলে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিল। তাহলে কি হবে, এই যে দেখেন দ্য বেবি মানে বেবিটি, এখানে কিন্তু বেবিটি আমিও না তুমিও না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের শেষে কি হবে ইজ বা ইয়েস যোগ হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি অবশ্যই আমার কমেন্ট অপশনে জানিয়ে দিবেন এবং আমি আমার সাবস্ক্রাইবদেরকে প্রচুর পরিমাণে রেসপন্স করি। আপনি আমার চ্যানেলে কমেন্ট করে দিবেন যে কোনো বিষয়ে অসুবিধা হলে, এবং যে কোনো বিষয়ে যদি আপনার লেকচার দরকার হয় আপনি জানিয়ে দিবেন, আপনার জন্য আমি আলাদাভাবে লেকচার তৈরি করব। দ্য বয় ড্যাশ, এখানে গো দিয়ে দিয়েছে ব্র্যাকেটে, টু স্কুল রেগুলারলি, তাহলে দেখেন দ্য বয়, তাহলে দ্য বয় কি সেম আগেরটার মতো, দেখেন এটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার, এটাও সিঙ্গুলার নাম্বার, ছেলেটি, তাহলে ছেলেটি মানে কি একজন ছেলে, তাহলে একজন ছেলের পরে কি বসবে ভার্ব হচ্ছে গিয়ে গো, গো মানে কি যাওয়া, তার মানে কি হবে গোস, দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি। তাহলে দেখেন কি সুন্দরভাবে নিয়মটা, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে এখানে যদি আপনি কামাল বসিয়ে দেন তাহলে কামাল গোস টু স্কুল রেগুলারলি, জামাল গোস টু স্কুল রেগুলারলি, শি গোস টু স্কুল রেগুলারলি, রহিম, যদু, করিম, সাতু গোস টু স্কুল রেগুলারলি। তাহলে কামাল গোস, রহিম গোস, করিম গোস, গরুর গোস। ওকে, এরপরে দেখেন দ্য বয় ডাজ নট ড্যাশ, এখানে গো দিয়ে দিয়েছে ফার্স্ট ব্র্যাকেটে, পরীক্ষাতে যেভাবে থাকে টু স্কুল ডেইলি। তাহলে দেখেন দ্য বয় এখানে ডাজ নট, ডাজ নট, এই ডাজ নট দিয়ে বাক্যকে নেগেটিভ করা হয়। আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। সেন্টেন্সের উপরে, সেন্টেন্স মেকিং এর উপরে, যে সেন্টেন্স যেই কয় প্রকার সেন্টেন্স আছে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোনটা নেগেটিভ সেন্টেন্স আবার কিভাবে করে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে এগুলো কিভাবে গঠিত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ।
তাহলে নেগেটিভ কিভাবে হয় ওখানে দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে নিলে আপনার বাক্যগুলো বুঝতে সুবিধা হবে। এবার দেখেন দ্য বয় ডাজ নট, তাহলে এটা কি আছে, এই বয় আমাদের মূল সূত্র কি এখানে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে দ্য বয় মানে কি, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে থার্ড পারসন মানে কি, আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবাই কি থার্ড পারসন। তাহলে দ্য বয় থার্ড পারসন। তাহলে ডাজ নট গো, তাহলে ডাজ নট গো। এখন এই যে ডাজ নট দেওয়ার কারণে এই গোতে কি আমি এস বাই এস দিব কি দিব না, টু স্কুল ডেইলি, না দিব না। তাহলে ডাজ নট গো এর পরে কি, এই যে গোটা ডাজ নট যখন আমরা বসাবো তখন হচ্ছে গিয়ে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। আপনি এটাকে এভাবে মনে রাখতে পারেন, যখন নেগেটিভ করবে তখন এস বাই এস দিবেন না। এটা যদি মনে রাখতে না পারেন তখন বলবেন যে এই ডাজের সাথে একটা এস বাই এস যোগ হয়ে আসছে, এই যে ডু, এই ডু এর সাথে ইএস যোগ করে নট দিছে। তাহলে এভাবে এখানে যেহেতু এস বাই এস আছে সেহেতু আমাদের এখানে এই মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এখানে রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে যখন নেগেটিভ হয়ে আসবে অক্সিলারি ভার্ব, তখন সেটার সাথে মেইন ভার্বের সাথে এস বাই এস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। দিলে উত্তর কি হবে, কারেক্ট হবে না ভুল হবে? কারেক্ট হবে, কিন্তু আপনার কাছে কারেক্ট, অন্যের কাছে ভুল হবে। তাহলে দ্য বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি। এরপরে দেখেন দ্য বয় জেনারেলি ড্যাশ টু কলেজ অ্যাট 8 am। তাহলে দ্য বয় জেনারেলি, এখানে আপনি গোস দিতে হবে। এই জেনারেলি মানে সাধারণত, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব, তাহলে দ্য বয় গোস টু স্কুল, গোস টু কলেজ অ্যাট 8 am। তাহলে এখানে গোস হবে, কারণ এই বয়ের দ্বারা এই গোসে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে এই যে দুটো বাক্য দেওয়া আছে, এই দুটো বাক্য কমেন্ট অপশনে আপনি জানিয়ে দিবেন। দেখেন ভিডিওটা একটু বড় হচ্ছে, ভিডিওটা বড় হবে তার কারণ আমরা আদ্যপান্ত এ টু জেড একদম আপনার কি বলে যে রাইট ফর্ম অফ ভার্বস এর যত কিছু আছে সব কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আপনি একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, আপনার আর কোনোদিন রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এই ভিডিওটা দেখলে আমি মনে করি আপনি গ্রামারের 50% এগিয়ে যাবেন। তার কারণ রাইট ফর্ম অফ ভার্বস যদি না জানেন তাহলে আপনি কোনো বাক্য শুদ্ধ করতে পারবেন না, আপনি গ্রামারও জানবেন না। তার কারণ এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে 60-50% গ্রামার চলে আসে। তাহলে দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ক্যান, মাস্ট, শুড এর পরে এস বাই এস যোগ হবে না। সোজা কথা, মোডাল ভার্বের পরে মোডাল ভার্ব আছে কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই যে মাস্ট, হ্যাভ, এই যে এগুলোর পরে মে, তারপর হচ্ছে কি নিড টু, ডেয়ার টু, এই যে ডেয়ার, এগুলোর পরে কি বসে না, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। একটু মনে রাখবেন এই কথাটা। তাহলে ক্যান, কুড, একটু লিখে ফেলেন খাতায়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডিয়ার, নিড টু, এই যে এই ভার্বগুলো আছে এগুলোর পরে কি বসে না, এস বাই এস যোগ হবে না, ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি, ভি অন, মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের মেইন ফর্ম। এরপরে দেখেন তাহলে দা ম্যান, এখানে এই যে ক্যান থাকার কারণে কি হবে, ডু এর সাথে এস বাই এস যোগ হবে না। তাহলে কি হবে, দা ম্যান ক্যান ডু দা ওয়ার্ক, দা ম্যান ক্যান ডু দা সাম। তাহলে এভাবে। আবার এখানে যদি দেন রহিম ক্যান ডু দা সাম, রহিম কি পারে, অঙ্কটা করতে পারে। তাহলে এস ইউ এম, সাম মানে কি, অঙ্ক। তাহলে দা ম্যান ক্যান ডু দা সাম। তাহলে আবার ওই আগের বাক্যটার মতো যদি আপনি একটু মনে রাখেন, আগে আমি বলে দিয়েছিলাম ডাজ নট এর ব্যাপারটা। তাহলে দেখেন এই অক্সিলারি ভার্ব যখন আসে তখন অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে অক্সিলারি ভার্ব, তাহলে সেখানে কিন্তু এস বাই এস যোগ হবে না। আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, যে দা ম্যান, এখানে যদি দেই দা ম্যান ক্যান বি ডান দা ওয়ার্ক, তাহলে এখানে দেখেন ক্যানের পরে যখন বি দিয়ে ডান দিয়ে দিয়েছি। প্যাসিভের নিয়ম কি, প্যাসিভের নিয়ম হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এই যে ভার্বটা, মেইন ভার্বটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, ভি3 হয় সব সময়। প্যাসিভ নিয়ে আমি খুব দ্রুত ভিডিও বানাবো, তো তার আগে অত কিছু আলোচনা করতে চাই না। আমি এটাই এখানে বলে দিতে চাই যে আপনার যখন এর পূর্বে অক্সিলারি ভার্বের মতো কোনো একটা ভার্ব কিছু একটা থাকে, তাহলে মেইন ভার্বের সাথে কি দিতে হয় না, এস বাই এস যোগ দিতে হয় না। কিছু বুঝতে অসুবিধা হলে দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। শি মাস্ট কাম, একদম সেম নিয়মে। তাহলে আমি যেটা বলেছিলাম
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, তারপরে এই যে হ্যাভ টু, এগুলোর পরে কি বসে না, ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। তার কারণ এটা হচ্ছে গিয়ে এখানে সাহায্যকারী ভার্ব, আর এটা মেইন ভার্ব। সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, তাহলে এখানে আবার মেইন ভার্বের কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। তাহলে শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম। ইন টাইম, আমি যদি এখানে একটু বলে দিই ইন টাইম আর অন টাইমের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষাতে প্রায় আসে। ইন টাইম মানে হচ্ছে গিয়ে মানে যাকে আসতে বলেছে, কোনো একটা সময়ে আসতে বলেছে, কিন্তু ওই সময়ের মধ্যে না এসে মানে ওই ইন টাইম, দুঃখিত, মানে ইন টাইম এবং অন টাইম মানে হচ্ছে কি আমি যদি আপনাকে 10টা বাজে আসতে বলি, আপনি ঠিক 10টা বাজেই আসবেন, 10টা বাজেই উপস্থিত থাকবেন। আর ইন টাইম মানে কোনো একটা সময়ের মধ্যে আসা। 10টা বাজে বলছি মানে আপনি ধরেন গিয়ে আপনাকে টাইম দিলাম 9টা থেকে 10টার মধ্যে যে কোনো একটা সময়ে আসলেন। আর অন টাইম মানে একদম ঠিক টাইম। যদি বলি এখানে দ্য অফিসার কাম টু অফিস অন টাইম, হি হ্যাজ কাম টু ট্রেন স্টেশন অন টাইম, তার মানে কি অফিসে যদি লেট করে যায় তাহলে তার বেতন কাটা যাবে, আর যদি ট্রেন স্টেশনে সে লেট করে যায় তাহলে তার ট্রেন ছেড়ে যাবে, এই জন্য অন টাইম বসেছে। আর শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, এখানে মানে হচ্ছে গিয়ে বস একটু ঢিলা ডালা, সেজন্য একটু ঢিলা ডালা থাকার কারণে ইন টাইম দিয়েছে। ওকে, এবার যাই আর একটা সেন্টেন্স দেখেন, দ্য স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসন রেগুলারলি। তাহলে দ্য স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসন রেগুলারলি, এখানে দেখেন এই ভার্বটা দেখেন, এই ভার্বটার মধ্যে ঠিক সেম জিনিস শ্যাল শুড, তাহলে এই শুড থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, দা স্টুডেন্ট। এরপরও কিন্তু এখানে এস বাই এস যোগ হবে না, কেন, তার কারণ এটা মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। আপনি এই দুটো কমেন্ট অপশনে জানিয়ে দিবেন, একটু ভিডিওটা পজ করে এগুলো একটু কমেন্ট অপশনে জানিয়ে দেন। আপনাকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন, যতই একটু লম্বা হোক কিন্তু আপনি ছাড়বেন না। দেখেন রুল নাম্বার 3-এ আছে, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম ইত্যাদি বোঝায়, মানে হচ্ছে গিয়ে কোনো জিনিস যদি একই ধারায় চলে, যেমন আসমান কি, আকাশটা হচ্ছে গিয়ে জমিনের উপরে, তাহলে আমরা এটা যদি এভাবে বলি, এখানে তো অক্সিলারি ভার্ব আসে, তাহলে যদি এটা বলা যায় যেমন হচ্ছে গিয়ে দ্য মুন লাইটস এভরি নাইট, তাহলে লাইটস এভরি নাইট, তাহলে মুন সবসময় কি দেয়, আলো দেয়, প্রত্যেক রাতে চাঁদ কি দেয়, আমাদের আলো দেয়। তাহলে এখানে কি হবে, এখানে ওই যে মুনের লাইটস এর সাথে লাইটস এস বাই এস যোগ হয়েছে, ঠিক এমন ভাবে এই বাক্যটাও দেখেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে এস দিতে হবে, কেন দিতে হবে, তাহলে এখানে মুভ দেওয়া আছে, দ্য আর্থ ব্র্যাকেটে আছে মুভ রাউন্ড দ্য সান, তাহলে এখানে এস দিতে হবে কেন, তার কারণ এটা একে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার দেখেন এটা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য। যেমন পৃথিবী কি করে, প্রদক্ষিণ করে সূর্যের চারিপাশে, এটা কিন্তু সব সময় প্রদক্ষিণ করবে, সব সময় ঘুরবে। আবার ওই যে আগের বাক্যটা বললাম, চাঁদ কি করে, চাঁদ আমাদেরকে আলো দেয়। আবার যদি বলি চাঁদ সূর্য থেকে আলো নেয়, গ্রহণ করে, তাহলে দ্য মুন টেকস লাইট ফ্রম দ্য সান, তাহলে এভাবে। এরপরে দেখেন আরো যদি বাক্য বলি, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে একটা ইন হবে, যে ইন দ্য ইস্ট, সবসময় এই প্রিপোজিশনটা কি হয়, ইন দ্য ইস্ট, তাহলে রাইজ ইন মানে কি, সূর্য উঠা, তাহলে দেখেন সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকেই উঠে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে যেই গ্রামার এখানে খাটবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেটার ক্ষেত্রে কি হবে, এস বাই এস যোগ হবে। এরপরে দেখেন দ্য সান, দেখেন সূর্য প্রত্যেক দিন কোন দিকে অস্ত যায়, পশ্চিমে অস্ত যায়, তার মানে এটা একদম চিরন্তন সত্য, তাহলে কি হবে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে সেট মানে কি, অস্ত যাওয়া, তাহলে এই সেটের সাথে কি দিতে হবে, একটা এস বাই এস যুক্ত করতে হবে। এরপরে আপনার দুইটা দেওয়া আছে, আপনি ট্রাই করেন, যদি না পারেন কমেন্ট অপশনে বলে দিবেন, আমি উত্তর করে দিব। 4 নম্বরে কোন সেন্টেন্সে যদি সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, অর্ডিনারি বা অর্ডিনারিলি, অকেশনালি ইত্যাদি থাকে, কোনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকে, তবে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে।
এই বাক্যগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। টেন্স নিয়ে একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে ফেলবেন। ভিডিওটা দেখে ফেললে তাহলে হচ্ছে কি আপনার টেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না, এই ভিডিওটা বুঝতেও সুবিধা হবে। তাহলে ইউজুয়ালি, এটার উচ্চারণ ইউজুয়ালি, হ্যাঁ ইউজুয়ালি না, ইউজুয়ালি ফাদার ওয়াক ইন দা মর্নিং। তাহলে দেখেন ফাদার, এই যে ইউজুয়ালি এটা থাকার কারণে আমাদের এটা বাক্যটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আবার দেখেন এখানেও আছে ফাদার কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে ফাদার ওয়াকস ইন দা মর্নিং। তাহলে ইউজুয়ালি এখানে একটা কমা দিয়ে দেবেন, ইউজুয়ালি ফাদার ওয়াকস ইন দা মর্নিং। এরপরে দেখেন হি গেট আপ আর্লি ইন দা মর্নিং এভরিডে, তাহলে প্রত্যেক দিন সে কাজটা করে। এটাকে আপনি হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যেও ফালাতে পারেন আগের রুলসের নিয়মে। আবার এখান থেকে এভরিডে মানে প্রত্যেক দিন, এই যে এগুলো লিখে ফেলেন খাতায়, সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে। তাহলে এভরিডে যেহেতু আছে সেহেতু কি হবে এটার সাথে এস বাই এস যোগ হবে মানে ভার্বের সাথে। তাহলে হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং এভরি ডে। তবে একটু খেয়াল রাখবেন এরকমের এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস এগুলো থাকলেই আপনি যে এখানে এস বাই এস দিবেন তা না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে কিন্তু সাবজেক্ট, হ্যাঁ এটা কিন্তু একটু অ্যাওয়ার রাখবেন। তাহলে দেখেন আনোয়ার সামটাইমস, তাহলে আমাদের এই রুলসের মধ্যে সামটাইমস আছে, তাহলে আনোয়ার মাঝে মাঝে কি করে, কাজ করে, ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন। তাহলে আনোয়ার সামটাইমস, এখানে ওয়ার্ক দেওয়া আছে, কি হবে আনোয়ার সামটাইমস ওয়ার্কস, তাহলে আনোয়ার ওয়ার্কস ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন। তাহলে এভাবে। এরপরে সাবিহা, সাবিহা লার্ন হার লেসন রেগুলারলি, তাহলে এই যে রেগুলারলি আমরা পেয়েছি, তাহলে আমরা কি দেব এখানে লার্নস, তাহলে সাবিহা লার্নস হার লেসনস রেগুলারলি, এভাবে। এরপরে দেখেন হি অলওয়েজ ডিস্টার্ব দা স্টুডেন্টস, তাহলে ক্লাসের মধ্যে একটা না একটা বাজে স্টুডেন্ট থাকি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ব্যাচে। তো আপনার ওই বাজে বন্ধুর মতো একজন আছে, সে কি করে সবসময় স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করে। তাহলে হি অলওয়েজ, এই অলওয়েজ মানে সবসময়, এখানে রুল অনুযায়ী আছে, তাহলে এটা একটু মুখস্থ করে ফেলেন, সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, অর্ডিনারিলি, অকেশনালি, এই কয়েকটা শব্দ একদম টানা মুখস্থ করে ফেলবেন। এবং এগুলোর পরে এগুলো যদি কোনো বাক্য থাকে সেই বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস, তাহলে এখানে কি হবে ডিস্টার্বস দা স্টুডেন্টস। আ গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, আবার সেম একই নিয়মে রেগুলারলি থাকার কারণে কি হবে লার্নস হবে। তাহলে আ গুড স্টুডেন্ট লার্নস হিজ লেসন রেগুলারলি। এখানে যদি আমি এটা প্লুরাল করে দিতাম, যে যদি বলতাম গুড স্টুডেন্টস, তাহলে গুড স্টুডেন্টস লার্ন হতো, স্টুডেন্টস লার্ন, তখন কিন্তু আর এস বাই এস যুক্ত হতো না। তাহলে আমাদের নিয়মের প্রথম যেটা মানতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন এস বাই এস যোগ হয়। তারপরে যদি আবার এই বাক্যগুলোর মধ্যে যদি এই শব্দগুলো থাকে সেখানেও কি হবে এস বাই এস যুক্ত হবে। এরপরে আমরা 5 নাম্বার রুলসে যাব, আপনি ধৈর্য হারা হবেন না, একটু কষ্ট হলো ভিডিওটা পুরো দেখে ফেলুন। আমি আশা করি এরপরে আর আপনার টেন্স নিয়ে কোনো ধরনের মানে রাইট ফর্ম আর ভার্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এরপরে রুল 5 নম্বরে, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এসব ক্ষেত্রে সাধারণত নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। দেখেন একটু আপনি বাক্যটা দেখলেই আপনি বুঝে ফেলবেন। নাও, নাও মানে কি এখন, তাহলে নাও দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ন্যাশনাল অ্যানথিম, অ্যানথিম মানে হচ্ছে গিয়ে সঙ্গীত, তাহলে ন্যাশনাল অ্যানথিম মানে জাতীয় সঙ্গীত। এখানে দেখেন নাও দ্য স্টুডেন্টস সিং দেওয়া আছে, তাহলে গায়, তাহলে স্টুডেন্টরা এখন কি করে জাতীয় সঙ্গীত গায়, তার মানে এটা কন্টিনিউয়াস। তাহলে এখানে স্টুডেন্টস আছে, তাহলে ভার্ব কি দিতে হবে, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, কেননা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু কষ্ট হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে টেন্সের উপরে যে ভিডিওটা দেওয়া আছে সেটা এই ভিডিও শেষে দেখে ফেলবেন। এখানে দেখেন এই যে, তাহলে এই স্টুডেন্টসদের সাথে আমাদের কি বসাতে হবে, আমাদের অক্সিলারি ভার্ব আছে কয়টা, দেখেন এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার থেকে এম ইজ, এই যে আর এই যে এগুলো হচ্ছে কি প্রেজেন্টে, তাহলে এখান থেকে কোনো একটা ভার্ব আমাদের নিতে হবে। যেহেতু নাও আছে, তাহলে নাও মানে এখন, তাহলে তার মানে বর্তমানে আছে, তাহলে কি হবে দা স্টুডেন্টস আর, স্টুডেন্টস এর সাথে কি বসবে আর বসবে, কারণ এটা প্লুরাল, তাহলে দা স্টুডেন্টস আর, আর এই আর আসার কারণে এখানে আইএনজি যোগ হবে,
তার মানে কি এখানে যদি আমি স্ট্রাকচারটাও বলে দেই, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি সমান সমান অবজেক্ট সমান সমান কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। এরপরে দেখেন দ্য বয়েস, এখানে দেখেন এটা প্লুরাল, তাহলে প্লুরাল যেহেতু এখানে কি এস বাই এ যোগ হবে না, তাহলে এটার সাথে কি করতে হবে, এটা কন্টিনিউসে নিতে হবে। কেন নিতে হবে, এই যে দেখেন নাও আছে, তাহলে দ্য বয়েস আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও, তাহলে তাহলে ছেলেগুলো কি করতেছে, টেলিভিশন দেখতেছে এখন, তাহলে এখন ছেলেগুলো টেলিভিশন দেখতেছে, তাহলে এটা চলমান বর্তমান কালের কথা, সেহেতু এটা চলমান, সেহেতু এখানে কি করতে হবে, আর ওয়াচিং দিতে হবে। এরপরে দেখেন দে এনজয় আ সং নাও, এই যে এখন তারা গান শুনতেছে, গান তারা কি করতেছে, গান শুনতেছে, গান এনজয় করতেছে, তাহলে কি করতে হবে, এখানে এটা কন্টিনিউয়াস টেন্সে ফালাতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কি হবে, এই দে এর সাথে কি বসাতে হবে, আর বসাতে হবে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় প্রেজেন্টে, সেক্ষেত্রে আমরা আর দিব। আর যদি সাবজেক্ট আই হয়, আই এর সাথে সবসময় এম বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসবে, আই এর সাথে সবসময় এম বসে। আফ্রিকান ইংরেজিতে দেখেছি বা আফ্রিকান অন্যান্য নাইজেরিয়াতেও আছে যে তারা সবসময় আই এর পরিবর্তে এম ব্যবহার করে, যে এম আর টিচার, মানে আই এম আর টিচার, এভাবে। তাহলে দে আর এনজয়িং আ সং নাও, তাহলে তারা এখন গান শুনতেছে অথবা গান এনজয়, আনন্দ উপভোগ মুহূর্ত কাটাতেছে, এরকম ভাবে। এরপরে দেখেন এগুলো আপনি নিজে নিজে সলভ করে ফেলেন। তাহলে এখানে যে রুলটা হচ্ছে গিয়ে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়, বর্তমানে কোনো কাজ চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়, এসব ক্ষেত্রে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট ইত্যাদি ব্যবহার করে বাক্য তৈরি করা হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফালাতে হবে এবং তার সাথে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটাকে শুদ্ধ করতে হবে। দেখেন আমাদের কিন্তু একদম গ্রামারের সবগুলো চলে আসতেছে, আস্তে আস্তে দেখবেন গ্রামারের এ টু জেড এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে চলে আসবে। তাহলে সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। একটু খেয়াল করে রাখবেন, এটা টেন্সের আলোচনা যেটাও রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে। তার মানে একটা টেন্স মানে কি হচ্ছে কি, একটা বাক্য গঠন করা। তাহলে বাক্য গঠন করতে গেলে আমাদের ভার্ব লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, সঠিক বাক্যের ক্রিয়া। তাহলে বাক্যের মধ্যে যে সঠিক আপনি যে ক্রিয়াটা বসাবেন সেটা হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এবার দেখেন সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে দেখেন শি হ্যাজ রাইট আ লেটার টু হার মাদার, তাহলে শি হ্যাজ রাইট আ লেটার টু হার মাদার, এখানে এই যে হ্যাজ থাকার কারণে এখানে কি হবে, রিটেন হবে। তাহলে শি হ্যাজ রিটেন আ লেটার টু হার মাদার। তাহলে এই যে এটা বাক্যে যদি হ্যাজ থাকে, হ্যাভ থাকে, সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ থাকবে, তারপরে ভার্বের বি3 বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। এরপরে দেখেন শি হ্যাজ রিটেন আ লেটার টু হার মাদার, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে এটা। আই হ্যাভ, এই যে হ্যাভ আছে, তারপরে হ্যাভ মাই মিল, তাহলে আমি আমার মিল খেয়েছি। এই হ্যাভ হচ্ছে গিয়ে একটা আলু তরকারির মতো ভার্ব, যেটা দিয়ে সমস্ত ভার্বের অর্থ বোঝাতে পারবেন আপনি। কোনো বাক্যের মধ্যে যদি কোনো বাক্য তৈরি করতে যান, সেখানে যদি ওই সঠিক ভার্বটা জানা না থাকে, তাহলে আপনি হ্যাভ দিয়ে ওই বাক্যটা তৈরি করতে পারেন। তাহলে দেখেন আই হ্যাভ, এখানে হ্যাভ এটা কি প্রেজেন্টে আছে, তাহলে এটা পাস্টে হয়ে যাবে। তাহলে আই হ্যাভ হ্যাড, যেহেতু আমরা কি পড়েছি যে হ্যাভ হ্যাজ থাকলে বাক্যটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল, তার মানে আমি আমার খাবার খেয়েছি, আমি আমার খাবার খেয়েছি। তারপরে শি হ্যাড, এই যে হ্যাড আছে এখানে, এই বাক্য দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে ফেলুন, এগুলো পরীক্ষাতে আসে। তাহলে শি হ্যাড, এখানে হ্যাভ আছে, তাহলে এই হ্যাড আছে কিসে, এই হ্যাড আছে পাস্টে, তাহলে এখানে তো ভি3 এমনিতেই হবে। তাহলে কি হবে, শি হ্যাড হার লেটার, শি হ্যাড হার লেটার, সে কি করেছে, তার চিঠি লিখেছে বা সে তার চিঠি পড়েছে, যে কোনো একটার উত্তর আপনি দিতে পারেন। এরপরে আরো বাক্য দিয়ে দিচ্ছি যেটা আপনি নিজে নিজেই সলভ করেন। হ্যাভ ইউ এভার ড্যাশ টু দ্য জু, আবার কলম্বাস হ্যাজ ডিসকভার আমেরিকা, এখানে ডিসকভারের সাথে কি হবে আর এই বি এর সাথে কি হবে, একটু আমাকে কমেন্ট অপশনে জানিয়ে দেন।
এরপরে রুল নাম্বার 7, কোন সেন্টেন্সে যদি অলরেডি, এট, এবার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি, টুডে, দিস উইক, ইয়ার, ইন দা মিন টাইম, নেভার, এভার এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আবার একটু যদি পড়েন, এগুলো আপনি একটু খাতায় লিখে ফেলেন, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন বাক্য, হ্যাভ ইউ এভার ড্যাশ টু কক্সেস বাজার। আপনাদের সুবিধা হয়েছে আগের সেন্টেন্সটার মতো এই সেম সেন্টেন্সটা, তাহলে হ্যাভ ইউ এভার, এই দেখেন এটা কিন্তু এমনিতেই যদি আপনার টেন্স জানা থাকে তাহলে আপনি এটা খুব দ্রুত চিনে ফেলতে পারবেন, যেটা পারফেক্ট টেন্সের উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ ইউ এভার, এই যে এখানে বি ভার্ব, তাহলে বি এর জায়গায় বি এর V3 কি বিন, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার বা কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এরপরে আই রিসিভ দ্য লেটার জাস্ট নাও, তাহলে আই রিসিভ, এই যে জাস্ট নাও থাকার কারণে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আই হ্যাভ রিসিভড দ্য লেটার জাস্ট নাও, এখানে হ্যাভ এর আই এর পরে কি বসবে, হ্যাভ বসবে, আই এর পরে কিন্তু হ্যাজ হবে না। আপনি যদি আই কে যদি সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখেন সেটা কিন্তু হবে না। আমাদের আগের রুলসটা কিরকম ছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, কিন্তু আমি তুমি ছাড়া, আমি এটা বলে দিয়েছি যে আমি তুমি ছাড়া পৃথিবীর সবকিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নিচের সেন্টেন্সটা দেখেন, হি জয়েন দেয়ার রিসেন্টলি, তাহলে হি জয়েন, এই যে রিসেন্টলি মানে কি সাম্প্রতিক, তাহলে সম্প্রতি সে কি করেছে, জয়েন করেছে, তাহলে কি হবে, হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি। একটা জিনিস বলতে চাই যে জয়েনের পরে, ডিসকাশনের পরে, এগুলোর পরে হেয়ার দেয়ার এগুলোর পরে কি বা এগুলোর আগেও সাধারণত কি বসে না, প্রিপোজিশন বসে না। জয়েনের পরে এখানে এই দেয়ারও আছে, জয়েনে আছে, এখানে প্রিপোজিশন বসবে না। তাহলে হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি, এভাবে। এরপরে দেখেন, আই নট সি ইউ দিস উইক, তাহলে আই, এখানে এই যে দিস উইক মানে কি এই সপ্তাহে, তার মানে রিসেন্টলি কোনো একটা জিনিস দেখেছে, তার মানে এখনো ফলাফল বাকি রয়েছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম যে লোকটি মারা গিয়েছে কিন্তু ফলাফল এখনো বাকি, সেটা সমান সমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভাবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে গিয়ে এই মাত্র কাজটা শেষ হয়েছে বা এটা শেষ হয়েছে বোঝায়। যেমন আমি গিয়েছি, হ্যাঁ আমি খেয়েছি, এভাবে আপনি যদি বাংলায় যেগুলো ইউজ করেন সেগুলো আপনি ইংরেজিতে এভাবে ব্যবহার করবেন। তাহলে আই হ্যাভ নট সিন ইউ দিস উইক, তাহলে আই এর সাথে হ্যাভ বসবে, তাহলে নট সিন, নট সিন, তাহলে আই হ্যাভ নট সিন ইউ দিস উইক। এরপরে আগাই, রাবেয়া ড্যাশ টেক হার ডিনার জাস্ট নাও, তাহলে জাস্ট নাও এই মাত্র, তাহলে এই মাত্র কি হবে, এখানে রাবেয়ার জায়গায় কি হবে, হ্যাজ হবে, তাহলে রাবেয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও, তাহলে রাবেয়ার সাথে কি হবে, হ্যাজ হবে। এরপরে দেখেন, আই সি হিম রিসেন্টলি, তাহলে এই যে রিসেন্টলি থাকার কারণে এখানে কি হবে, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, হি হ্যাজ সিন হিম রিসেন্টলি, এভাবে একটু আগাবেন। এর পরের সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, অন অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকলে ভার্বের কি হয়, সিঙ্গুলার নাম্বার হয়। তার মানে একটু আপনি যদি দেখেন বাক্যটায় দেখেন, এভরি মাদার মানে কি, এভরি মানে প্রত্যেক, তাহলে প্রত্যেককে আপনি যদি ভেঙে ফেলেন বাংলাতে প্রতি একজন, তাহলে মানে কি একজন একজন, তার মানে এভরি মাদার, এই এভরি মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হওয়ার কারণে এখানে কি হবে, এস বাই এস যোগ হবে, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, একটু পরে নেন। এরপরে দেখেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ভেরি ব্রিলিয়ান্ট, এখানে দেখেন, এখানে একটা রুলস বলে দিচ্ছি যে প্রিপোজিশনের আগে সবসময় সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের পরে কোনো কিছু সাবজেক্ট থাকে না। তার মানে আমরা অনেকেই মনে করব 90% দ্য স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এখানে কিছু একটা বসাতে হবে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এখানে কি হবে, এখানে হবে ইজ, কেন ইজ হবে, তার কারণ এই অন ইজ ব্রিলিয়ান্ট, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে কি তাদের মধ্যে একজন স্টুডেন্ট কি ব্রিলিয়ান্ট, মেধাবী, এখানে কিন্তু আর দিবেন না, এখানে কি হবে, ইজ হবে, তার কারণ এখানের সাবজেক্ট হচ্ছে গিয়ে এই ওয়ান। একটু মনে রাখবেন এটা, প্রিপোজিশনের আগে সবসময় সাবজেক্ট থাকে, এটা আইএলটিএস পরীক্ষা অথবা বিসিএস এই সাধারণত এই পরীক্ষাগুলোতে প্রচুর আসে এই প্রশ্ন দুইটো। এরপরে দেখেন, ইচ অফ দ্য বয়েজ প্রেজেন্ট স্টারডে, তাহলে ইচ অফ দ্য বয়েজ প্রেজেন্ট স্টারডে, এখানে দেখেন স্টারডে দেওয়া আছে, তাহলে স্টারডে দেওয়ার কারণে কি হবে, ইচ অফ দ্য বয়েজ স্টারডে দেওয়ার কারণে এই বাক্যটা পাস্টে চলে যাবে, তাহলে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট স্টারডে, তাহলে ওয়াজ প্রেজেন্ট স্টারডে, তাহলে এখানে এই স্টারডের কারণে আমরা এটাকে পাস্টে নিয়ে নিলাম, আর ইচ এই যে
ইজ মানে কি, ইজ মানে হচ্ছে কি একজন, তাহলে এই অপের আগে যেটা থাকবে সেটাই কি সাবজেক্ট, তাহলে ইজ ওয়াজ প্রেজেন্ট স্টারডে, তাহলে একজন কি করেছে, তাদের মধ্যে একজন, ছেলেগুলোর মধ্যে একজন কি করেছে, উপস্থিত ছিল গতকালকে। এরপরে দুটো বাক্য দেওয়া আছে, মেনি আ বয় রুইন হিজ কেরিয়ার থ্রো লেজিনেস, হ্যাঁ অনেকগুলো ছেলে তাদের কেরিয়ারকে কি করেছে, অলসতার মধ্যে কাটিয়ে ধ্বংস করে দিয়েছে। এই বাক্য দুটো, এই নিচেরটা আর এই উপরেরটা বাক্য দুটো একটু কমেন্ট অপশনে জানিয়ে দেন। রুল নাম্বার 9, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলো ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। দেখেন প্রিভিয়াসলি 50 মাইলস বি আ লং ওয়ে, তাহলে প্রিভিয়াসলি 50 মাইলস, এখানে দেখেন এই 50 মাইলস এটা দেখতে প্লুরাল হলো মাইলস, তাহলে 50 সাথে মাইলস হয় কিন্তু এটা কি সিঙ্গুলার, তাহলে কি হবে, প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ আ লং ওয়ে, আগের দিনে কি 50 মাইল অনেক দূরের পথ ছিল, এখন তো 50 মাইল না, আমরা 200-300 মাইল চলে যাই গাড়িতে, আমাদের কাছে এই জার্নিটা কোনো রকম ব্যাপারই না। তাহলে প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ আ লং ওয়ে, এখানে কিন্তু আপনি মাইলস দেখার কারণে এখানে আপনি ওয়ে আর দিতে পারবেন না। তাহলে একই দৈর্ঘ্য পরিমাণ, দেখেন এখানে কিন্তু একই দৈর্ঘ্য বোঝাচ্ছে, 50 মাইল একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে একই দৈর্ঘ্য পরিমাণ বোঝালে প্লুরাল হলো, দেখতে প্লুরালের মতো হলো, নাম্বার কিন্তু সিঙ্গুলার হবে। এরপরে 20 মাইলস, তাহলে 20 মাইলস এটাও কিন্তু একটা একসাথের বাক্য, তাহলে 20 মাইলস ড্যাশ নট আ গ্রেট ডিস্টেন্স নাওয়াডেজ, তাহলে এখানে কি হবে, 20 মাইলস ইজ নট আ গ্রেট ডিস্টেন্স নাওয়াডেজ। এরপরে 60 সেন্টস ওয়াজ আ এনাফ ফর হিম, তাহলে 60 সেন্টস, এই যে এগুলোর পরে কি বসবে, এগুলোর পরে ইজ হবে, এই যে 60 সেন্টস এটাও একটা পরিমাণ বোঝাচ্ছে, সেজন্য এখানে কি দিতে হবে, এখানে ইজ অথবা ওয়াজ দিতে হবে, তাহলে 60 সেন্টস ইজ অর ওয়াজ এনাফ ফর হিম। এরপরে দুটো বাক্য দেওয়া আছে, এই দুটো বাক্য আপনি একটু সলভ করেন। $20 আমরা সলভ করেছিলাম, 50 সেন্টস সলভ করেছিলাম, আপনার পারার কথা, না পারলে কমেন্টে জানিয়ে দেন, আমি উত্তর করে দেব। স্টারডে, এগো, লং সিন্স, লং বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ডে বিফোর স্টারডে মানে পরশু দিন, এগুলো থাকলে কি অতীত বোঝায়। দেখেন এখানে অধিকাংশ সবগুলো পড়লে আপনি বুঝতে পারবেন, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, ডে বিফোর স্টারডে, এই যে এগুলো মানে কি অতীতের কোনো নিদর্শন, তাহলে অতীতের কোনো বাক্য বোঝায়, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে সেটা, এই ফ্রেজগুলো থাকলে সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে আমরা যদি এগুলো সলভ করি, আই ড্র আ পিকচার স্টারডে, তাহলে আমরা স্টারডে যখন পেয়েছি এটাকে আমরা প্রথমেই পাস্ট টেন্সে নিয়ে যাব, আপনি একটু টেন্সের ভিডিওটা দেখে ফেলবেন। তাহলে এখানে কি হবে, আই ড্রিউ, তাহলে আই ড্রিউ আ পিকচার স্টারডে। এরপরে আই ড্যাশ মানে গেট আছে, আই গেট দ্য পার্সেল লাস্ট মান্থ, তাহলে এটা অনেক আগে পেয়েছেন, তার মানে এটার কোনো ফলাফল বা কিছু এটা বর্তমানে চলছে না, তার মানে এটা পাস্টে চলে যাবে, তাহলে এই লাস্ট মান্থ থাকার কারণে কি হবে, I got the parcel last month, I got the parcel last month। এরপরে এই লাস্ট মান্থ থাকার কারণে এটা পাস্ট হয়েছে, একটু খেয়াল করবেন। এরপরে দেখেন ইউ ভিজিট দেয়ার লং বিফোর, তাহলে লং বিফোর মানে অনেক আগে, তার মানে এটা অতীত হয়ে গেছে, তাহলে কি হবে, ইউ ভিজিটেড দেয়ার লং বিফোর। এরপরে দা বয় গো হোম স্টারডে, তাহলে এই যে হোম, এই হোমের পূর্বে কি বসবে না, টু বসবে না, যে কোনো ভার্ব বসবে না, হোম, তাহলে দা বয় গো, তাহলে এখানে কি হবে, স্টারডে থাকার কারণে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ওয়েন্ট, তাহলে ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, তাহলে কি হবে, the boy went home yesterday। এরপরে she did not go to college yesterday, আগের বাক্যটার মতোই, তাহলে কি হবে, she did not go to college yesterday, তাহলে এখানে বাক্য কি শুদ্ধ আছে। এখানে দেখেন did not, does not, আমরা যেটাই বসাই না কেন এরপরে কিন্তু ভার্বের সাথে s by s যুক্ত হবে না, আর s by s যুক্ত হয় সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাথে, মানে প্রেজেন্টে থাকতে হয় বাক্যটা, পাস্টে থাকলে s by s যোগ হবে না কখনোই। এরপরে ডিড হি কাম হোম স্টারডে, এই দেখেন হোমের পূর্বে কিন্তু আমরা প্রিপজিশন বসাচ্ছি না, তাহলে ডিড হি কাম হোম স্টারডে, এখানে কি হবে, এখানে হবে আপনার এই যে হোম স্টারডে থাকার কারণে এই যে এখানে কাম, এটা কাম কেম কাম, তাহলে এটা পাস্ট পার্টিসিপলে আছে। এরপরে দেখেন সাধারণত টুমোরো, দ্য আফটার টুমোরো, নেক্সট, ইন ফিউচার, ইন দ্য টাইম টু কাম ইত্যাদির ভবিষ্যৎ নির্দেশক বাক্য অর ফ্রেজ থাকলে ভার্বটি কি হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়।
তাহলে সাধারণত টুমোরো মানে কি ভবিষ্যৎ, তাহলে এইগুলো যদি বাক্যে বোঝায় সেগুলো কি আমরা বলবো, সেগুলোকে আমরা ভবিষ্যৎকাল বলবো। তাহলে টুমোরো, দ্য আফটার টুমোরো, নেক্সট, ইন ফিউচার, ইন দ্য টাইম টু কাম, এগুলোর পূর্বে কি বসবে, এগুলো হচ্ছে গিয়ে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স। এগুলোর পূর্বে বা মানে এই ভার্বে আপনার এস বা ইয়েস বা কোনো কিছুই বসবে না। তাহলে উই নট গো দেয়ার ইন ফিউচার, আমরা সেখানে যাব না। তাহলে কি হবে, উই উইল নট অথবা উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার। শ্যাল এবং উইল নিয়ে যদি একটা কথা বলতে চাই, আমি প্রায় বলি শ্যাল ব্যবহৃত হয় ভদ্রতার ক্ষেত্রে আর উইল ব্যবহৃত হয় কর্কশের ক্ষেত্রে। এরপরে যাই, নীলা কাম হোম, নীলা কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমোরো, মানে কি পরশুদিন, দ্য ডে আফটার টুমোরো। তাহলে নীলা কি করবে, পরশুদিন ঢাকা থেকে আসবে। তার মানে নীলা উইল কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমোরো, নীলা shall come from Dhaka the day after tomorrow। এভাবে এরপরে বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্সের পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে বিফোর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে এটা বলতে পারি আমরা, যেই কাজটা আগে হয় সেটার সাথে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেই কাজটা পরে হয় সেটার সাথে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখেন, উই আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, তাহলে কি হবে এখানে, উই হ্যাড রিচড, তাহলে উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। এখানে আমি একটা জিনিস শিখাতে চাই, দেখেন বিফোর দ্য বেল র্যাং মানে কি, বিফোর দ্য সিং স্টার্টেড অথবা স্টার্ট, বিফোর হি জাম্পস। তার মানে দেখেন এখানে এই যে বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে গিয়ে আগে, তাহলে এ আগে প্রথমে কোন কাজটা হয়েছে, উই রিচ, আমরা পৌঁছেছি, তারপরে কি করছে, বিফোর দ্য বেল র্যাং, তাহলে বিল বাজার আগেই কি করছি, আমরা স্কুলে পৌঁছেছি। তার মানে এখানে আমাদের এই যে কোনো ঝামেলা হওয়ার কথা না, তাহলে এখানে আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, একটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিফোরের পরে আপনি কি দিবেন, পাস্ট ইনডিফিনিট টেন্স দিবেন, এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। এরপরে দেখেন, উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, যেটা আমরা করলাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, সেম জিনিস, দেখেন আগে পেশেন্ট মারা গেছে নাকি আগে ডক্টর আসছে। এখানে দেখেন পেশেন্ট হ্যাড ডাইড মানে পেশেন্ট প্রথমে মারা গেছে, দেন কি করছে, বিফোর দ্য ডক্টর কেম, তারপরে কি করছে, ডক্টর আসছে। তার মানে বিফোর এবং আফটারের ক্ষেত্রে আপনি দেখবেন প্রথমে কোন কাজটা হয়েছে, তারপরে আসলে আপনি বলবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে দেখেন আরো একটা সেন্টেন্স নিচ্ছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই দেখেন ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে, তার মানে কোনটা আগে মারা গেছে, পেশেন্ট মারা গেছে, তাহলে কি হবে, পেশেন্ট হ্যাড ডাইড, এরপরে ডাক্তার যেহেতু আসছে তাহলে ডাক্তার ইনডিফিনিট থাকবে ইনডিফিনিট টেন্সে, তাহলে বিফোর দ্য ডক্টর কেম। এখানে আপনি বাক্যের উপর নির্ভর করবে যে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবেন নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স দিবেন। এরপরে দেখেন 13 নম্বরে, আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোরে কিন্তু একটু উল্টো ছিল, বিফোরে কি ছিল, বিফোরে ছিল প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আফটারের দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে they arrived the station after the train came, এখানেও কিন্তু ওই নিয়মের মতোই একটু যদি খেয়াল করেন, তাহলে দেখেন প্রথম কে আসছে এখানে, they arrived the station, তারা কি করছে, স্টেশনে এসেছেন, পৌঁছেছেন, আফটার দ্য ট্রেন লিভ, ট্রেন কি করার পরে, লিভ করার পরে, ট্রেন চলে যাওয়ার পরে কি করছে, তারা স্টেশনে পৌঁছেছে। তার মানে আগে ট্রেন গেছে তারপরে তারা স্টেশনে আসছে, তার মানে এখানে অন্য কোনো ঝামেলা থাকার কথা না। এরপরে দেখেন, they arrived the station after the train had left, এভাবেও আপনি বাক্য তৈরি করতে পারেন। তাহলে এখানে had left the train after the train had left, তাহলে আফটার দ্বারা দুটি পাস্ট যুক্ত হলে এর আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স দিবেন। তাহলে আফটারের আগে কি হবে, আফটারের আগে হবে গিয়ে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটারের পরে ট্রেন হ্যাড লেফট, এটা হবে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তাহলে দ্য পেশেন্ট ডাই, এখানে দ্য পেশেন্ট ডাইড, কি হবে, ডাইড হবে, এই যে আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তাহলে কে করেছে,
আফটার মানে ডাক্তার আসার আগেই কি করেছে, ডাক্তার আসার পরে রোগী কি করেছে, মারা গেছে। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তাহলে ডাক্তার আসার পরে রোগীটি কি করেছে, মারা গিয়েছে। এরপরে দেখেন 15 নম্বর রুলে আছে সাধারণত সিন্স দ্বারা কোনো দুটি ক্লু যুক্ত থাকলে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। দেখেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি আপ স্মোকিং, তাহলে এটা কি হবে, ইট ইজ মেনি ইয়ার, এটা অনেক বছর আগে, সিন্স হি গেভ আপ স্মোকিং, তার কি করেছে, তার স্মোকিং ছেড়ে দিয়েছে। 5 years have passed since he left the house, তাহলে 5 years have passed since he left the house, তাহলে এখানে এই যে 5 years have passed, এখানে V3 হবে, have থাকার কারণে V3 হবে, আর এ পাশে হবে কি past indefinite tense। এরপরে 5 years, এটা আমাদের উত্তর, 5 years have passed since he left the house। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর পর্ব নিয়ে আসতেছি খুবই দ্রুত আপনার বেসিক রুল নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।